বন্দরনগরীতে বিএনপির দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন। বিগত ১৬ বছরে জলাবদ্ধতা নিরসনের নামে অর্থ লুটপাটের অভিযোগ। নির্বাচিত ছিল না বিধায় তারা স্বেচ্ছাচারিতা করেছে। তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে। সীমান্ত পেরিয়ে নতুন করে শত শত রোহিঙ্গা ঢুকছে বাংলাদেশে, ঠাঁই নিচ্ছে কক্সবাজারের ক্যাম্পে। নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, দাবি বিজিবির। ৩ দিনের ছুটিতে কক্সবাজারে দর্শনার্থীদের ঢল, সৈকতের প্রতিটি পয়েন্টে উচ্ছ্বাস, চাঙা পর্যটন ব্যবসা। অবশ্যই ফ্রেন্ডরা সহ আসলে বেশি আনন্দ করা যায়। বীরের মাঝে আনন্দটাই অনেক বেশি। এই পর্যন্ত কোনো ঘটনা ঘটে না, এবং আপাতত ভালো আছে। দর্শক, শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান। এবার বিস্তারিত খবর। জামায়াতে ইসলামীর পর এবার চট্টগ্রামে খাল খনন কর্মসূচি শুরু করেছে বিএনপি নেতাকর্মী। সকালে দুটি খাল খনন কার্যক্রম উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বন্দরনগরীর ভয়াবহ জলাবদ্ধতা নিরসনে জনস্বার্থে এই উদ্যোগ বলে জানান তিনি। অন্যদিকে গত ১৬ বছরে প্রকল্পের নামে অর্থ লুটপাট হয়েছে বলে অভিযোগ সিটি মেয়রের। দেখে ময়লা আবর্জনার ভাগার মনে হলেও বাস্তবে এটি একটি খাল। প্লাস্টিক, পলিথিন আর বর্জ্যের ছড়াছড়ি তো আছেই, তার উপর অবৈধ দখলে নগরের উত্তর গাবতলীর নাজির খাল ও কালের ছড়া খালের এমন বেহাল দশা। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় অল্প বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা। এ অবস্থায় শুক্রবার দুপুরে স্বেচ্ছাশ্রমে ওয়ার্ড বিএনপির নিজস্ব অর্থায়নে এ দুটি খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় কোটি টাকা ব্যয়ে মাসব্যাপী এই কর্মসূচিতে কাজ করছে প্রায় ৭০০ নেতাকর্মী। 13,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, তো আপনারাই বলেন, আপনারা কি এর কোনো প্রতিফলন যে খালগুলোতে দেখছেন না পানি নিষ্কাশনে দেখছেন? চট্টগ্রাম তো একটু বৃষ্টি হলে এখনো ডুবে যাচ্ছে। গত ১৬ বছরে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে ১৩,০০০ কোটি টাকায় ৪ সংস্থার পৃথক মেগা প্রকল্পের পরও মেলেনি কাঙ্ক্ষিত সুফল। এ পরিস্থিতিতে বর্ষার আগে এমন কর্মসূচি কিছুটা হলেও সহায়ক হবে বলে আশা সিটি মেয়রের। নালার উপরে ইউনিভার্সিটি হয়েছে, খালের উপরে মার্কেট হয়েছে, কাজে আমরা এগুলো চিহ্নিত করছি। জনগণের ভোটে নির্বাচিত ছিল না বিধায় তারা স্বেচ্ছাচারিতা করেছে। তারা মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করেছে, অপরিকল্পিতভাবে চট্টগ্রামকে সাজানোর চেষ্টা করেছে। যেভাবেই হোক জলাবদ্ধতার ভোগান্তি থেকে দ্রুত মুক্তি চান স্থানীয়রা, তাই ১ মাসের মধ্যে খনন কাজ শেষ করার আশ্বাস বিএনপির নেতাকর্মীদের। আমরা সবাই এখানে টাকা দিয়েছি, আমরা প্রায় ১ কোটি টাকার উপরে ব্যয় করে এই দুটি খাল আমরা খনন করবো ইনশাল্লাহ ১ মাসের মধ্যে। জলবদ্ধতার কারণে আমাদের হাঁটা চলার কষ্ট হয়, ঘরে পানি ঢুকে যায়, নিম্নস্তর যে জায়গাগুলো আছে ওগুলোতে পানি জমে যায় এবং হাঁটা চলার সমস্যা হয়। এর আগে গত ১৯ এপ্রিল থেকে বিরজা খাল খনন কর্মসূচি শুরু করে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। গত ১৫ বছরে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোতে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইবে অন্তর্বর্তী সরকার। চট্টগ্রামে জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় একথাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ইতিহাসে যে কোনো সময়ের চেয়ে গণমাধ্যম এখন স্বাধীন বলে মন্তব্য করেন তিনি। আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের সভায় নতুন সাইবার সিকিউরিটি আইন পাশ হবে বলে জানানো হয় সভায়। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন আয়োজিত জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশ গণমাধ্যমের চ্যালেঞ্জ শীর্ষক আলোচনা সভায় মতামত তুলে ধরেন সাংবাদিক, শিক্ষক, গবেষক, ছাত্রনেতা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। গণমাধ্যম নিয়ে অন্তর্বর্তী সরকারের নীতি ও অবস্থান তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ইতিহাসে এর চেয়ে বাংলাদেশের কোনো সাংবাদিক এর চেয়ে বেশি ফ্রিডম এনজয় করেছেন কিনা আমার সন্দেহ। বাংলাদেশের এখন সবাই যা ইচ্ছা তা লিখতে পারেন। আমরা সবার রাইটসটাকে প্রোটেক্ট করছি, কারো মুখ বন্ধ করছি না, আমরা কারো কলম ভেঙে ফেলছি না, আমরা কারো প্রিন্টিং পেজে সিলগালা করছি না। আমরা সবাইকে বলছি আপনারা জার্নালিজম করেন। গত ১৫ বছরে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোতে সাংবাদিকদের ভূমিকা তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাওয়ার কথা জানান প্রেস সচিব।
এই সময় আমাদের জার্নালিজমটা কেমন ছিল, কারা কিরকম জার্নালিজম করেছেন, সেটার জন্য আমরা ইউএনের কাছে আমরা চাবো যে তারা যেন একটা ইন্ডিপেন্ডেন্ট প্যানেল করে দেয়, দিয়ে আমাদেরকে হেল্প করে, তারা যেন একটা অ্যাসেসমেন্ট রিপোর্ট দেয় যে না গত 15 বছর এই হয়েছে। বিকজ আমাদের এটা জানতে হবে, পুরো পৃথিবীকে জানাতে হবে যে বাংলাদেশের জার্নালিজম কিভাবে ফেল করেছে সেই সময়। দেশের অস্থিরতা সৃষ্টির জন্য কিছু মহল পরিকল্পিতভাবে অপতথ্য ছড়াচ্ছে বলে অভিযোগ করেন প্রেস সচিব। সভায় ধারণাপত্র উপস্থাপন করেন ডেপুটি প্রেস সচিব। আপনার পলিটিক্যাল প্রসেসটাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে, আপনার ডেমোক্রেসিকে আন্ডারমাইন করা হচ্ছে, সব করা হচ্ছে এই অপতথ্য। এবং এইটার সাথে যুক্ত, এটা তো আগে আমরা দেখতাম যে এটা ডোমেস্টিক্যালি এটা হচ্ছে, এখন দেখা যাচ্ছে একটা ফরেন মিডিয়াও এটার সাথে জড়িত, ভয়াবহভাবে জড়িত। প্রতিদিন তারা মিথ্যা নিউজ দিচ্ছে। আমরা আশা করছি আগামী সপ্তাহে উপদেষ্টা পরিষদের বৈঠকে নতুন সাইবার সিকিউরিটি অ্যাক্ট আইনটি পাশ হয়ে যাবে। প্রস্তাবিত নতুন আইনে গুরুতর সাইবার হ্যাকিং ছাড়া অন্য সব ক্ষেত্রে পরোয়ানা ছাড়া গ্রেপ্তারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা, যে গ্রেপ্তারের যে বিধান ছিল সেটা বাতিল করা হচ্ছে। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়িতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত 2 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে গ্রেপ্তারকৃতদের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়। পুলিশ জানায় বৃহস্পতিবার সকালে লক্ষ্মীছড়ির এক কিশোরী বাড়ির পাশে খালে কাপড় ধোয়ার জন্য যায়। এ সময় মফিজুল ইসলাম ও আবু তালেব গাজী নামে 2 যুবক তার উপর নির্যাতন চালায়। একই সাথে ধর্ষণের ভিডিও ধারণ করে তারা। এই ঘটনায় রাতেই থানায় মামলা করে ভুক্তভোগীর পরিবার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে বলে জানায় পুলিশ। বাংলাদেশে নতুন করে বেড়েছে রোহিঙ্গা অনুপ্রবেশ। রাখাইনে আরাকান আর্মির ব্যাপক নির্যাতনে পালিয়ে আসছেন সেখানকার বাসিন্দারা। তারা বলছেন আরাকান আর্মি মিয়ানমার সেনাদের চেয়ে বেশি নির্যাতন চালাচ্ছে। ফলে কক্সবাজারের ক্যাম্পগুলোতে দেখা মিলছে নতুন রোহিঙ্গাদের। এদিকে বিজিবি সহ অন্য বাহিনী বলছে তৎপর আছে তারা। কক্সবাজার থেকে ফিরে মনির ইসলামের রিপোর্টে বিস্তারিত শুনবো। ক্যামেরায় ছিলেন আলামিন তালুকদার। রাখাইনের মংডু অঞ্চলের বুড়া শিকদারপাড়া গ্রামে 1 মে বিকেলের দৃশ্য। রোহিঙ্গাদের এলাকা ছাড়া করতে মুহুর্মুহু গুলি ছুটছে আরাকান আর্মির সদস্যরা। পালিয়ে আসা ভুক্তভোগীরা বলছেন ওই গ্রাম থেকে ওই দিন অন্তত 60 জনকে নির্যাতন করে গুলি বর্ষণ করে তাড়িয়ে দেওয়া হয়। কক্সবাজারের রুখিয়ার বালুখালীর 5 নম্বর ক্যাম্প। ওই গ্রামবাসীর মতো অনেক রোহিঙ্গা সম্প্রতি বাংলাদেশে এসে এই ক্যাম্পে আশ্রয় নিয়েছে। তাদের একজন মোহাম্মদ আলী এপ্রিল মাসের শুরুতে পরিবার নিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। জানান আরাকান আর্মি দখলে নেওয়ার পর কোথাও কোথাও আগের চেয়ে বেড়েছে রোহিঙ্গা নিধন। আগুন দ্বারা দিয়ে আর বারগুল নাড়া দিয়ে আর 3 রাতভর বাইরে থাকি মেয়ের উডম মাঝে বাইরে থাকি। আর তারপর দিন আরাকান আর্মি আর সিন্ধি ফেরা গাঁও মাছ নুরা দিল। ইয়ান আমার তো গুলি মারা শুধু যে তারা গুলি মারে আমার তো বুম মারে তো মানুষ তিয়াইরে হে দূরের মাঝে মানুষ অরানো গিয়ে অরানো এরে রাস্তা দুনা রাস্তার মাঝে দূরত যার তাতে নেড়ি ফেলাইয়ে। এই পরিবারের মতো আরো অনেকের সাথে দেখা হয় যারা সম্প্রতি অনুপ্রবেশ করেছেন বাংলাদেশে। তারা জানালেন আরো ভয়ঙ্কর তথ্য। রোহিঙ্গা তরুণ তরুণীদের জিম্মি করছে আরাকান আর্মি, ব্যবহার করছে দাস দাসের মতো। কাউকে লাগাচ্ছে রাস্তাঘাট সহ বিভিন্ন নির্মাণ কাজে, পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। আরাকান আর্মি আর তো সময় ধরে দড়ি নিজা গয় বাদে মেলান ধরে বাদে রেপ করে বাদে জুলুম করে বেশি গুড়াগারা হচ্চা পয়না আছে তারা লজাইরে তারা কি করে হরের লজাগো বলি হয় আর হন হবস সারা তারারে কি গাড়ি গোসারা তারারে না ফাইল দিও দুম বাজাইরে মারের বাদে ফেরাবুতের লজাইরে জরাদের। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের পরিধি 2 বছর ধরে আর বাড়েনি, কিন্তু স্থানীয় তথ্য মতে 2023 সালের নভেম্বর থেকে বাংলাদেশে এসেছে 1,13,000 রোহিঙ্গা। সবচেয়ে বেশি আসে গত বছরের মে ও জুন মাসে। যারা আসছে তাদেরকে গাদাগাদি করে জায়গা দেয়া হচ্ছে আরেকজনের ঘরেই। রোহিঙ্গা নেতাদের ধারণা প্রতিদিন আসছে 500-রও বেশি। Recently in 2 or 3 days the Arakan army clearly prohibited to use the Rohingya ethnic names. Denying of identity, denying of ethnicity is the part of genocide. কাজ করাইতেছে, টাকা দিচ্ছে না, তারপরে হইলো ওইখানে জায়গা সম্পদ এইদের বলতেছে। এখন আমার জায়গা ওনাদের এখন বলতেছে। টেকনাফের পাহাড়ে দাঁড়িয়ে মিয়ানমারের সীমান্তে চোখ রাখলেই এখনও দেখা যায় যে রোহিঙ্গাদের কোনো না কোনো গ্রাম বা মহল্লা বা তাদের ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে।
সে ধোঁয়া আমরা এখন দেখতে পাচ্ছি। সেখানে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আরাকান আর্মি শুধু রোহিঙ্গাদের ঘরবাড়ি পুড়িয়েই দিচ্ছে না, বাংলাদেশের সাথে এই যে কোটি কোটি টাকার চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালানে বড় ধরনের ভূমিকা রাখছে আরাকান আর্মি। বাংলাদেশে অনেক পণ্য চোরাচালান হয়ে মিয়ানমারে যাচ্ছে, কথাটা সঠিক, এবং সেটার এগেনস্টে আমরা কাজ করছি। বর্তমানে মাদকের সিন্ডিকেট আবার একটু হয়তো মাথাচাড়া দিয়ে উঠছে, সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এখানে তাদের আভ্যন্তরীণ সমস্যার কারণে একটা ইনস্টেবিলিটি বিরাজ করছে। তো এই জায়গাটাতে যে প্রভাব সীমান্তের এপাশে পড়ার কথা, সেই জায়গাটায় কিন্তু আমরা বাংলাদেশ বর্ডার গার্ড পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছি। রোহিঙ্গারা এভাবে আসতে থাকলে প্রত্যাবাসন দূরে থাক, তাদের থাকা খাওয়া কিভাবে হবে তা নিয়ে দেখা দিয়েছে দুশ্চিন্তা। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, কক্সবাজার। সাবেক বিচারপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান আমিরুল কবির চৌধুরীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। তনজিমুল মুসলিমিন এতিমখানা মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় সমাজ কল্যাণ ফেডারেশন আয়োজিত সভায় বক্তারা বলেন, আমিরুল কবির বিচারক হয়েও সমাজসেবামূলক কাজ করে গেছেন। তার কর্ম, আদর্শ, সততা এবং মানবিক গুণাবলী নতুন প্রজন্মের জন্য অনুসরণীয় বলে মন্তব্য করেন বক্তারা। সভায় সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক ফরিদুল আলম সহ অনেকেই বক্তব্য রাখেন। লোকজ পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলা। গাছবাড়িয়া সরকারি কলেজ সংলগ্ন মাঠে মেলার উদ্বোধন করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম রাহি এবং চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন তারা। মাসব্যাপী বাণিজ্য মেলায় ক্রোকারেজ, খাদ্য সামগ্রী, তাঁত বস্ত্র, গার্মেন্টস পণ্য, খেলনা, খাবার সহ হরেক রকম পণ্যের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মিয়ানমারের রাখাইনে অবৈধভাবে পাচারের সময় বিপুল পরিমাণ ইউরিয়া সার সহ চক্রের 10 জনকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। বিষয়টি নিশ্চিত করেন কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার HMM হারুনুর রশিদ। তিনি বলেন, দুপুরে টহলের সময় সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ এলাকায় একটি ইঞ্জিন চালিত কাঠের বোট দেখতে পায় কোস্টগার্ডের সদস্যরা। থামার সংকেত দিলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে বোটটি। পরে ধাওয়া দিলে আটকের পর বোটে তল্লাশি চালিয়ে 600 বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় আটক করা হয় পাচারকারী চক্রের 10 জনকে। আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। টানা 3 দিনের ছুটিতে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। ভ্রমণ পিপাসু মানুষের কোলাহলে মুখর সৈকতের সব পয়েন্ট। পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে দূর দূরান্ত থেকে এসেছেন অনেকে। উপভোগ করছেন সাগরের নীল জলরাশির সৌন্দর্য। অনেকটাই চাঙা পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসাও। আগের দিন থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা, কলাতলি, লাবণী সহ সব পয়েন্টে পর্যটকের ঢল। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা 3 দিন সরকারি ছুটি মিলে যাওয়ায় দূর দূরান্ত থেকে পরিবার, পরিজন, বন্ধু বান্ধব নিয়ে এসেছেন অনেকে। এর আগেও আসা হয়েছে, এখন বাচ্চারা চাচ্ছে একটু বিচে আসবে, সমুদ্রে আসবে, একটু খেলবে, তাই বাচ্চাদের জন্য নিয়ে আসে আর কি। ফ্যামিলি নিয়ে আসলে একরকম আনন্দ, ফ্রেন্ডরা সহ আসলে একরকম আনন্দ। অবশ্যই ফ্রেন্ডরা সহ আসলে বেশি আনন্দ করা যায়। একটা একান্ত সময় কাটানোর জন্য আসছি, দেখতেছি অনেক ভিড়ের মাঝেও আনন্দটাই অনেক বেশি। হিমছড়ি, ইনানি, পাটুয়ার টেক সহ আকর্ষণীয় পর্যটন স্পটগুলোতেও ভিড়। যান্ত্রিক জীবনের ব্যস্ততা ভুলে উপভোগ করছেন সাগরের ঢেউ আর গর্জন। পানির ঢেউগুলা, এই জিনিসগুলো অনেক বেশি মজার। মানে এটা আসলে মানে ফিলটা কেমন, যে আসে, যে ফিল করে সে একমাত্র বুঝতে পারে। সব মিলিয়ে আমার সুগন্ধা বিচের মানে পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লাগছে। আর হচ্ছে মেরিন ড্রাইভ রোড খুবই ভালো লাগছে, অনুভূতি খুব ভালো। সৈকতে দুর্ঘটনা রোধে এবং পর্যটকদের নিরাপত্তায় সক্রিয় টুরিস্ট পুলিশ এবং লাইফ গার্ড কর্মীরা। অপ্রিয় ঘটনা ঘটেনি। আর আমাদের পাশে আছে আপনার টুরিস্ট পুলিশ, বিচ কর্মী, তাদের সহযোগিতা আমরা সহযোগিতা চলি। আর এখানে এ পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি এবং আপাতত ভালো আছে। অনুকূল আবহাওয়া এবং ঈদ সহ দিবস ভিত্তিক বিভিন্ন ছুটির কারণে পর্যটক আগমন বৃদ্ধি পাওয়ায় খুশি পর্যটন খাত সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। মামুন নুরশিদ অভি, যমুনা নিউজ। এদিকে টানা 3 দিনের ছুটিতে বান্দরবানেও বেড়েছে পর্যটকের সমাগম। পরিবার, বন্ধু বান্ধব নিয়ে সুবিশাল পাহাড়ের সৌন্দর্যে অভিভূত ভ্রমণ পিপাসুরা। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মী বাটিং মার্মার কাছ থেকে। বাটিং, পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং হোটেল মোটেলগুলো তো সচল রয়েছে, বুকিং কেমন রয়েছে?
ইসরাত 3 দিনের ছুটিতে যে মে দিবস সহ 3 দিনের ছুটিতে আসলে ভ্রমণ পিপাসুরা কিন্তু বান্দরবনে বেশ ঘুরতে এসছেন। তবে আপনাকে একটা কথা জানিয়ে রাখি যে বান্দরবনে বেশ কয়েকটি উপজেলা এখনও পর্যটকের জন্য যেহেতু খুলে দেওয়া হয় নাই, সেক্ষেত্রে পর্যটকরা আসলেও কিন্তু তারা এই আপনার অনেক জায়গায় যেমন থানচি, রুমা যেতে পারছে না। বগালে, কেওক্রাদং, আপনার তমাতুঙ্গি ওইদিকে কিন্তু এখনও পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া আছে, যার কারণে পর্যটকরা আসলেও শুধু বান্দরবন, নীলগিরি, নীলাচল এই দেখেই তারা কিন্তু ছুটে যাচ্ছে। তবে পর্যটকের সংখ্যা নেহাতি কম না, অনেকেই আসছে ঘুরতে, অনেকে বাইক নিয়ে আসছে যে পরিবার পরিজন আপনার তাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে। আসলে বাংলাদেশের মানুষ ভ্রমণ পিপাসু এবং আনন্দ পিপাসু। আসলে তারা দেখতে চায় পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য। যেমন এখন দেখেন আপনি অনেক পর্যটক আছে, তারা যে প্রকৃতির সৌন্দর্য এবং বিকালের যে সৌন্দর্যতাকে উপভোগ করার জন্য তারা কিন্তু এসছে। তবে আবহাওয়ার দিক দিয়েও বলতে গেলে বান্দরবানে তেমন বৃষ্টি হচ্ছে না। তবে এই নীলাচলের বিকালে এই সন্ধ্যার টাইমে যে পর্যটকরা ছুটে আসছে তাদের মনোরঞ্জন করার জন্য, যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য, সূর্যাস্ত দেখার জন্য, এই নীলাচল থেকে কিন্তু অনেক কিছু দেখা যায় সুন্দর সেই বান্দরবনের দৃশ্য। পুরো বান্দরবনকে দেখতে কিন্তু নীলাচলের উপর থেকেই দেখতে হয় এবং যে সূর্যাস্ত খুব সুন্দর করে সূর্যাস্ত দেখা যায়। তো আপনার যে ভ্রমণ পিপাসুদের জন্য এই যে নীলাচলের যে আপনার পর্যটন স্পট আছে সেটি মোটামুটি পর্যটকদের আকৃষ্ট করে। তবে কিছু কিছু পর্যটক আবার বলছে যে এখানে যে আপনার ওয়াশরুমের যে অবস্থা, কিছু কিছু ক্ষেত্রে ওয়াশরুমের যে পানি নাই। আজকে শুক্রবার, আজকে হচ্ছে জুম্মাবার, কিন্তু হয়তো বিদ্যুৎ না থাকার কারণে বিদ্যুৎ যায় আসে, যার কারণে হয়তো আপনার ওয়াশরুমের যে পানি নাই, পানি সংকটের কথাও অনেকেই জানালেন। তবে বান্দরবনে ঘুরতে যারা এসছেন মোটামুটি তারা বান্দরবনে এসে সন্তুষ্ট যে এখানকার মানুষ, এখানকার প্রকৃতি, এখানকার যে আদিবাসীদের সাথে তাদের কথাবার্তা সব কিছু কিন্তু তাদের ভালোই লাগে। কিন্তু মেইন কথা হচ্ছে বান্দরবনে যে অন্যান্য পর্যটন স্পটগুলি যদি খুলে দেওয়া হয় সেক্ষেত্রে ভ্রমণ পিপাসুরা বান্দরবনে আরও ঘুরতে পারবে নির্বিঘ্নে। পাহাড়ের নৈসর্গিক সৌন্দর্য আমরা উপভোগ করছিলাম। ধন্যবাদ আপনাকে ব্যাটিং।